সাসপেন্স পয়েন্ট। দিগন্তের মেঘের মন ছুঁয়ে রামধনু ভেসে ওঠে, ঘুম ভাঙানোর খেলায় বিদ্রুপ ইতিহাসের ঠোঁটে। নমস্কার বন্ধুরা, সাসপেন্স পয়েন্টে আপনাদের স্বাগত। আমরা নতুন নতুন রোমাঞ্চকর গল্প আপনাদের সামনে নিয়মিত নিয়ে আসার চেষ্টা করছি। আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এবং শুনতে থাকুন নতুন নতুন রোমাঞ্চকর গল্প। অবশ্যই নতুন গল্পের আপডেট পেতে বেল আইকনটি প্রেস করে দেবেন। আমি সায়নী রয়েছি আপনাদের সাথে। আজ শুনবেন সৌমেন পালের লেখা নীল রোহিণীর আলো গল্পের দ্বিতীয় ও শেষ অংশ। গল্প পাঠে শুভজিৎ চ্যাটার্জি, অন্যান্য চরিত্রে প্রফেসর মুখার্জি সুব্রত সুর, প্রফেসর চৌধুরী সৌমেন পাল, প্রফেসর বাগচি প্রবীর মাঝি, ব্রহ্মসেন হিন্দল গাঙ্গুলি, পোস্টার ডিজাইন দ্য থিঙ্ক ট্যাঙ্ক, শব্দগ্রহণ ও এডিটিং তপব্রত ভৌমিক, পরিচালনা সৌমেন পাল। গল্পটি সম্পূর্ণরূপে কাল্পনিক। কোনো ব্যক্তি, বস্তু, স্থান বা ঘটনার সাথে মিল পেলে তা কেবলমাত্র একটি সংযোগ হিসেবে ধরা হবে। মানুষ বরাবরই নতুন কিছু করার চেষ্টা করে চলেছে সৃষ্টির সময় থেকে। আবিষ্কার করে চলেছে চমকপ্রদ নানান জিনিস। আদিম যুগ থেকে এভাবেই মানুষ ধীরে ধীরে নিজেকে এই গ্রহের শ্রেষ্ঠ জীবে পরিণত করেছে। এই শ্রেষ্ঠত্ব অর্জন করতে গিয়ে বারবার ভাঙতে হয়েছে প্রকৃতির নিয়ম। প্রকৃতিও তার প্রতিশোধ নিয়েছে, কখনো সখনো রক্তাক্ত হয়েছে সভ্যতার অগ্রগতি। রক্তমাখা শরীরেই উঠে দাঁড়িয়েছে মানবজাতি, আবার সর্বশক্তি দিয়ে লড়াই করে প্রমাণ করেছে শ্রেষ্ঠত্ব। নীল রোহিণীর আলোর প্রথম পর্বে আপনারা শুনেছেন প্রফেসর চৌধুরীর নেতৃত্বে খনন কার্যে খুঁজে পাওয়া ইতিহাসের গর্ভে হারিয়ে যাওয়া বিজ্ঞানী ব্রহ্মসেন রচিত পুঁথির সূত্র অবলম্বনে নীলগিরি পর্বতের কোলে কিভাবে নক্ষত্রের আলো থেকে বিদ্যুৎ তৈরির যন্ত্র খুঁজে পান, গোপন গবেষণাগারটি কিভাবে ধ্বংস হয়ে যায়। প্রখ্যাত পদার্থবিজ্ঞানী প্রফেসর মুখার্জি কিন্তু এখানেই থেমে না থেকে মানব সভ্যতাকে দ্রুত এগিয়ে নিয়ে যাওয়ার ব্রত নিয়ে আবারও নিবিড় গবেষণা চালিয়ে গেছেন। খুঁজতে চেয়েছেন কিভাবে সেই আলো থেকে বিদ্যুৎ তৈরির যন্ত্রকে পুনর্নির্মাণ করা যায়। আজ নীল রোহিণীর আলোর অন্তিম পর্বে আমরা শুনব প্রফেসর মুখার্জি কি তার লক্ষ্যে সফল হলেন। প্রফেসর মুখার্জি চরম ব্যস্ততায় শেষ মুহূর্তের কাজগুলো ভীষণ তাড়াতাড়ি করে শেষ করছেন। শেষ মুহূর্তে চোখ বুলিয়ে নিচ্ছেন দরকারি সব কাগজপত্রে, নতুন আবিষ্কৃত ফর্মুলাগুলোতে। তাকে যোগ্য সঙ্গ দিচ্ছেন প্রফেসর বাগচি ও প্রফেসর চৌধুরী। ল্যাবরেটরির পশ্চিম প্রান্তে সব যন্ত্রপাতিগুলি সযত্নে রাখা রয়েছে। সেই নতুন আবিষ্কৃত যন্ত্রটি, যেটি আজ ব্যবহার হবে এক বড় অভিযানে। প্রফেসর বাগচি প্রথম দিকে ব্যাপারটায় আগ্রহী না থাকলেও মায়াকুঞ্জের ঘটনার পর আসল সত্য উদ্ঘাটনে খুবই আগ্রহী। প্রফেসর মুখার্জির ল্যাবরেটরির আজ এত ব্যস্ততা, এত উত্তেজনা, কারণ আজ বিখ্যাত পদার্থবিজ্ঞানী প্রফেসর মুখার্জির নেতৃত্বে প্রজেক্ট আই এর জন্য একটি গুরুত্বপূর্ণ দিন। প্রজেক্ট আই বা প্রজেক্ট ইন্টিগ্রেশন প্রায় 1 বছর আগের একটি পরিকল্পনা। ভারত, মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন, অস্ট্রেলিয়া ও জাপান, এই 5 দেশের বিজ্ঞানীরা মিলিতভাবে এই প্রজেক্ট লঞ্চ করেন। লক্ষ্য আশ্চর্য প্রাচীন বিজ্ঞান চর্চার নিদর্শন, যেগুলি কেবলমাত্র ইতিহাসের ক্ষয়িষ্ণু উপাদান হয়ে রয়ে গেছে। যে বিষয়গুলি আশ্চর্য সব আবিষ্কারের ইঙ্গিত বহন করতে করতে প্রায় হারিয়ে যেতে বসেছে, সেগুলি নিয়ে গবেষণা করে
আধুনিক বিজ্ঞান চর্চার মাধ্যমে পুনঃপ্রতিষ্ঠা করা এবং মানব সভ্যতার দ্রুত অগ্রগতি ঘটানো। অন্য 4 দেশের বিজ্ঞানীরাও এই প্রজেক্ট আইয়ের কাজে লিপ্ত নিজ নিজ দেশে, এবং নির্দিষ্ট সময় অন্তর ভার্চুয়াল মিটিংয়ে এ ব্যাপারে সবিস্তার আলোচনা ও তথ্য বিনিময় ঘটে থাকে। ভারতে এই প্রজেক্টের সূত্রপাত হয়েছিল প্রফেসর চৌধুরী কর্তৃক ব্রহ্মসেনের প্রায় 2500 বছর পুরাতন পুঁথি আবিষ্কারের মাধ্যমে। রোহিণী নক্ষত্রের আলো থেকে বিদ্যুৎ তৈরি কিভাবে করা হতো, কেনই বা ভূগর্ভস্থ গোপন গবেষণাগারের প্রয়োজন পড়ল, লৌহ যুগের এক বিজ্ঞানী কিভাবে বিদ্যুৎ তৈরির কথা ভাবতে পারলেন এবং তা সফলভাবে তৈরিও করলেন, এমন অনেক প্রশ্ন যার উত্তর পাওয়া যায়নি। প্রধানত তার উত্তর পেতেই প্রফেসর মুখার্জি একটি টেলিপোর্টেশন মেশিন আবিষ্কার করলেন। এটি প্রফেসর মুখার্জির যে একটি যুগান্তকারী আবিষ্কার তার বলার অপেক্ষা রাখে না। প্রাচীন ও বর্তমানের মেলবন্ধনে কর্মরত সারা বিশ্বের অজস্র বিজ্ঞানীর মধ্যে আলোড়ন ফেলে দিয়েছে এই মেশিন। ইতিমধ্যেই আমেরিকা ও ব্রিটেনের বিজ্ঞানীরা এই মেশিনের ডেমনস্ট্রেশনের জন্য প্রফেসর মুখার্জির কাছে আবেদন করে রেখেছেন। আজ এই যন্ত্রের মাধ্যমে প্রথমবার পরীক্ষামূলক টাইম ট্রাভেল করতে চলেছেন প্রফেসর মুখার্জি। প্রথম অভিযানকেই গুরুত্বপূর্ণ ও স্মরণীয় করে রাখতে তিনি সিদ্ধান্ত নিয়েছেন যে ঘটনার পর এই যন্ত্র আবিষ্কারের কথা তাঁর ভাবনায় আসে, সেই ঘটনার ওপর থেকেই হাজার হাজার বছরের ইতিহাসের ধুলো সরিয়ে আসল ঘটনা প্রত্যক্ষ করে আসবেন। অর্থাৎ আজ এই যন্ত্রের মাধ্যমে টাইম ট্রাভেল করে 2300 বছর পিছনে গিয়ে প্রফেসর মুখার্জি দেখতে চান হারিয়ে যাওয়া প্রাচীন বিজ্ঞানের সেই সচল অদ্ভুত নিদর্শন, জানতে চান নক্ষত্রের আলো থেকে বিদ্যুৎ তৈরির সঠিক রীতি। প্রফেসর চৌধুরী, আপনার কাজটা নিশ্চয়ই বুঝে নিয়েছেন। একেবারে ঠিক রাত 8টার কাটা ঘড়ি ছুলেই আপনি আপনার কাজ শুরু করবেন। সমস্ত রেডি করাই আছে, শুধু আপনি গ্র্যাভিটেশনাল ফোর্সটাকে ইনক্রিজ করবেন যতক্ষণ না মনিটরের গ্রাফের টাইম অ্যাক্সিস বেন্ট হয়ে এই রেড মার্কটাকে টাচ করছে। ওকে মিস্টার মুখার্জি, ক্লিয়ার। রেড মার্কটা টাচ করলেই টেলিপোর্টেশন হবে, তাই তো? মানে টাইম অ্যাক্সিসটাকে বেন্ড করিয়ে আপনি পাস্ট টাইমে যাবেন। ইয়েস মিস্টার চৌধুরী, আর তখনই আমি পৌঁছে যাব 2300 বছর আগের সেই মহান ব্রহ্মসেনের কাছে। বাট এই ট্রাভেলের প্লেস অ্যান্ড এক্সাক্ট টাইম কিভাবে কন্ট্রোল হবে? হবে মিস্টার বাগচিকে সেটা বুঝিয়ে দিয়েছি। কি মিস্টার বাগচি, পুরো প্রোগ্রামিংটা বুঝে নিয়েছেন তো? হ্যাঁ মিস্টার মুখার্জি, সব ঠিক আছে। ব্যাস, আমার কাছে ক্যামেরা আছে, চেষ্টা করব সবটুকু রেকর্ড করে আনতে। তবে আই এম নট শিওর যে ক্যামেরা টেলিপোর্টেশনের পরে কাজ করবে কিনা। আর হ্যাঁ মিস্টার চৌধুরী, ঠিক 3 ঘন্টা হলে আপনি এই রেড বাটনটা প্রেস করে দেবেন। এটাই আমার ফিরে আসার পথ। আই ডোন্ট থিঙ্ক মোর দ্যান 3 আওয়ার্স উইল বি সেফ। ডোন্ট ওরি মিস্টার মুখার্জি, আমি ঠিক সময় এসকেপ বাটন প্রেস করে দেব। এখন সময় রাত 8:05। 2300 বছর আগেকার মানুষের পোশাক সম্পর্কে একেবারে পুঙ্খানুপুঙ্খ তথ্য না থাকলেও প্রফেসর মুখার্জি মোটামুটি 2300 বছর আগেকার মানুষের মতো মেকআপ করেছেন। একটি সাদা কাপড় কোমরে জড়িয়ে পড়েছেন, মাথায় সাদা ঈষৎ নোংরা কাপড়ের পাগড়ি ও একটা খাটো ফতুয়া পরে তৈরি হয়ে নিয়েছেন। লক্ষ্য একটাই, যতটা পারা যায় সেই সময়ের মানুষের মধ্যে মিশে যেতে হবে, নাহলে বিপদ হতে পারে। কানে পরে নিয়েছেন ট্রান্সলেটর মেশিন, পাগড়িতে লাগানো রয়েছে গোপন ক্যামেরা, কাঁধে কাপড়ের ঝোলার মধ্যে রয়েছে কিছু খাবার ও দরকারি আধুনিক যন্ত্র। 8:02। ল্যাবরেটরির থমথমে 3 গবেষক একটা চাপা উত্তেজনা অনুভব করছেন। প্রফেসর মুখার্জি একটা লম্বা শ্বাস নিয়ে অক্সিজেন সাপ্লাই অন করলেন এবং কাঁচের দরজা খুলে প্রবেশ করলেন তার আবিষ্কৃত টেলিপোর্টেশন মেশিনের ভেতরে। মেশিনের পাওয়ার অন করতেই ল্যাবরেটরি ভরে গেল যান্ত্রিক শব্দে।
কাঁচের দরজার পেছন থেকে হাতের ইশারায় কাজ শুরু করতে নির্দেশ দিলেন প্রফেসর বাগচি ও প্রফেসর চৌধুরীকে। প্রফেসর বাগচি ও প্রফেসর চৌধুরী পূর্ব নির্ধারিত পদ্ধতিতে কাজ শুরু করলেন। সব একদম হিসেব মতো। ঠিক 8টা। কাঁচের দরজার ওপারে টেলিপোর্টেশন মেশিনের ভেতরটা ঘন সাদা ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে গেল। শ্বাস রোধ করে কিছুক্ষণের অপেক্ষা, তারপরেই হঠাৎ শোনা গেল একটা বিপ শব্দ। অর্থাৎ টেলিপোর্টেশন সফল। অধীর আগ্রহে ও একরাশ উদ্বেগ নিয়ে প্রফেসর চৌধুরী ও প্রফেসর বাগচি তাকিয়ে আছেন টেলিপোর্টেশন মেশিনের দিকে। ধীরে ধীরে মিলিয়ে এলো ভিতরের সাদা ধোঁয়া। দুই বিজ্ঞানী দেখলেন টেলিপোর্টেশন মেশিন ফাঁকা। মিস্টার বাগচি, টেলিপোর্টেশন তো সফল, বাট মিস্টার মুখার্জির জন্য খুবই চিন্তা হচ্ছে। নিরাপদে ফিরে না আসা অবধি এ চিন্তা মিটবে না। ইয়েস মিস্টার চৌধুরী, একটা ট্র্যাকিং ডিভাইস যদি মিস্টার মুখার্জির শরীরে লাগিয়ে দেওয়া হতো তাহলে হয়তো ভালোই হতো। এই ব্যাপারে মিস্টার মুখার্জির সাথে আমার কথা হয়েছিল, বাট অ্যাজ পার হিজ রিসার্চ এটা পসিবল ছিল না। পাস্ট বা ফিউচার কোনো ট্রাভেলেই ট্র্যাকিং ডিভাইস কাজ করবে না। ও আই সি। ল্যাবরেটরিটা উদ্বেগপূর্ণ নীরবতায় ছেয়ে গেল। দুই বিজ্ঞানী মগ্ন হলেন নিজ নিজ দায়িত্ব পালনে এবং টেবিলে রাখা স্টপ ওয়াচটা গুনে চলল সময়। প্রফেসর মুখার্জি একেবারে ঠিক লোকেশনে এসে উপস্থিত হয়েছেন। ব্রহ্মসেনের গোপন গবেষণাগারের লম্বা বারান্দাটা দুধ সাদা আলোয় ভরা। প্রফেসর মুখার্জি এখন 2300 বছর পিছিয়ে ব্রহ্মসেনের গোপন গবেষণাগারের কোনায় এসে উপস্থিত। প্রফেসর মুখার্জির এই স্থান চেনা, কিন্তু সেটা ছিল ধুলো পড়া, আর এটি এক্কেবারে সাদা পাথরের ঝাঁ চকচকে। এতটাই নিস্তব্ধ চারিপাশ যে নিজের নিঃশ্বাসের শব্দ অবধি শোনা যাচ্ছে বলে মনে হলো। এই ভীষণ নীরবতায় প্রফেসর মুখার্জির মনে আশার আলো জ্বলে উঠল। তিনি আন্দাজ করলেন ব্রহ্মসেন বা অন্য কেউ নিশ্চয়ই এখন গবেষণাগারে উপস্থিত নেই। থাকলে তো এত নীরবতা থাকতো না। এই সুযোগে একবার রোহিণীর আলো ব্যবহার করে বিদ্যুৎ তৈরির যন্ত্রটি কাছ থেকে দেখার ইচ্ছে আর দমন করতে পারলেন না। কিন্তু তার জানা ছিল না এখানে গবেষক ব্রহ্মসেন নিজের গবেষণার অসুবিধে যাতে না হয় তার জন্যে শব্দ নিরোধক পদার্থের প্রলেপ পাথুরে দেওয়ালে লাগিয়ে রেখেছে। প্রফেসর মুখার্জি পা টিপে টিপে সেই নির্দিষ্ট কক্ষের সামনে গেলেন। ঘরের ভিতরে উঁকি দিতেই চোখ কপালে উঠে যাবার জোগাড়। অন্ধকারাচ্ছন্ন ঘরটায় পিছন ফিরে বসে একটি দীর্ঘদেহী মানুষ, গায়ে ধপধপে সাদা কাপড় জড়ানো, পরনে একই রকমের সাদা কাপড়। তিনি পাথরের তৈরি টেলিস্কোপের মতো যন্ত্রে চোখ লাগিয়ে কিছু দেখছেন নীলগিরির চূড়ায়, আর পাথরের টেবিল ল্যাম্পের আলোয় খসখস করে তালপাতার পুঁথিতে কিছু লিখে রাখছেন সাদা পালক লাগানো কলম দিয়ে। পাশে সচল বিদ্যুৎ তৈরির মেশিন, নীল রোহিণীর আলো বড় পাথরের ফ্রেমে আটকানো ম্যাগনিফাইং গ্লাসে পড়ছে, এবং সেই আলো বাক্স আকৃতির বিদ্যুৎ তৈরির যন্ত্রের ওপর রাখা প্রিজমের ওপর পড়ে চকচকে সংকর ধাতুর তৈরি পাতে শোষিত হয়ে প্রবেশ করছে যন্ত্রে, ঠিক যেমনটা তারা বছর খানেক আগে করেছিলেন। দীর্ঘদেহী মানুষটির পাশে রেডিওর মতো একটি ছোট যন্ত্র আছে। সেটির লাল রং করা নবটা মাঝে মাঝে ঘুরিয়ে দিচ্ছেন, তাতে আলোর তীব্রতা কমছে বাড়ছে। প্রফেসর মুখার্জি আন্দাজ করলেন এটি নিশ্চয়ই সেই লাইট কন্ট্রোল মেশিন যেটা খুঁজে না পাওয়ায় পুরো গবেষণাগারটাই ধ্বংস হয়েছিল। ঠিক এমন সময় প্রফেসর মুখার্জির কাঁধে প্রচণ্ড একটি ধাক্কা অনুভব করলেন আর হুড়মুড় করে অন্ধকারাচ্ছন্ন ঘরের মেঝেতে গিয়ে পড়লেন। ঘটনার আকস্মিকতায় চমকে উঠলেন তিনি। মুখ দিয়ে ব্যথায় আহ শব্দ বেরিয়ে এলো। চমকে উঠে দাঁড়ালেন চেয়ারে বসা দীর্ঘদেহী মানুষটা।
হাততালি দিতেই ঘরের আলো জ্বলে উঠল। এবার প্রফেসর মুখার্জি যা দেখলেন তা অতি আশ্চর্যের। ঘরের দরজা আটকে যে দাঁড়িয়ে আছে সে রক্ত মাংসের মানুষ নয়, বরং একজন পাথুরে মানুষ। তার শরীর কালো পাথরের তৈরি, কানের পাশ দিয়ে কিছু কপার তার বেরিয়ে চকচক করছে। উচ্চতা প্রায় 8 ফুট হবে। প্রফেসর মুখার্জি বুঝলেন সেটি যন্ত্রমানব। আবার এক আশ্চর্যজনক আবিষ্কার প্রত্যক্ষ করলেন তিনি। বিস্মিত হয়ে বললেন, 2300 বছর আগে এমন এক উন্নত যন্ত্রমানব কিভাবে সম্ভব? হে মহান বিজ্ঞানী, তোমায় জানাই শতকোটি প্রণাম। প্রফেসর মুখার্জি তার ট্রান্সলেটর যন্ত্রটি কানে দিয়েই প্রবেশ করেছিলেন টেলিপোর্টেশন যন্ত্রে, কারণ তিনি ভালোভাবেই জানতেন আধুনিক পৃথিবীর কোনো ভাষাই সেই প্রাচীন ভারতে প্রচলিত ছিল না। তিনি তার মাধ্যমেই শুনলেন সেই দীর্ঘদেহী মানুষটির শান্ত অথচ দৃঢ় কণ্ঠে বলছেন, আপনি কে, আর এখানে কিভাবে প্রবেশ করেছেন? আমি তো এই ব্যাপারে আশ্চর্য হয়েছি যথেষ্টই। একে তো আপনি এই গোপন গবেষণাগার সম্পর্কে জেনেছেন, তার উপর এত গোপনীয় ও আশ্চর্য প্রবেশদ্বার দিয়ে প্রবেশও করেছেন। তাছাড়াও চারিদিকে আছে শনাক্তকারী যন্ত্র। গবেষণাগারের 100 মিটারের মধ্যে প্রবেশ করলে সেগুলি আমাকে সেই সংবাদ দিয়ে সাবধান করবে। এক্ষেত্রে সব কিছুই ঘটেনি। এতগুলো নিরাপত্তা বলয় ভেদ করে আপনি কিভাবে পৌঁছলেন? সব ব্যবস্থা কি একসাথে বিকল হয়ে গেল? এ তো আমার জ্ঞান, আমার গবেষণা, আমার আবিষ্কারকে পরাজিত করার মতো ঘটনা। প্রফেসর মুখার্জি মুখের কাছে মাইক্রোফোনটা নিয়ে এলেন। এখন তিনি যা বলবেন তা পালি ভাষায় রূপান্তরিত হয়ে শোনা যাবে, তেমনই প্রোগ্রামিং করে এনেছেন। বললেন, না না, ব্যাপারটা তেমন না। আমি আপনার জ্ঞান আবিষ্কারের ভক্ত বলতে পারেন। সমস্তটা শুনলে আপনি বুঝতে পারবেন আমি চঞ্চল রতন মুখার্জি। আমি আপনার সময়কালের মানুষই না। একটা বিশেষ যন্ত্রের মাধ্যমে টেলিপোর্টেশন করে এখানে এসেছি। আপনার গবেষণা, আপনার জ্ঞান, আপনার আবিষ্কার সবই মহান। সেসবের টানেই তো ছুটে আসা বর্তমান থেকে সেই 2300 বছর পরবর্তী সময়ের পৃথিবী থেকে। প্রফেসর মুখার্জি কাঁধে এখনও ব্যথা অনুভব করছেন, তবুও হাতে ভর দিয়ে ওঠার চেষ্টা করতেই ব্রহ্মসেন অতি দৃঢ়তার সাথে বলে উঠলেন, একদম ওঠার চেষ্টা করবেন না। আমি জানি আপনি গ্রিক চর, ধরা পড়ে উল্টোপাল্টা বলছেন। টেলিপোর্টেশন, সেটা আবার কি? প্রফেসর মুখার্জি বুঝলেন নক্ষত্রের আলো থেকে বিদ্যুৎ তৈরি, যন্ত্র মানব তৈরি, শনাক্তকরণ যন্ত্র তৈরির মতো যুগান্তকারী আবিষ্কার ব্রহ্মসেন করতে পারলেও সময় যাত্রা ব্যাপারটা এখনও তার অজানা। আর এটা ভেবে মনে মনে বেশ খুশিই হলেন। অন্তত এই ব্যাপারে প্রাচীন বিজ্ঞানকে আধুনিক বিজ্ঞান টেক্কা দিতে পেরেছে। বেশ প্রফুল্লতার স্বরে তিনি বলে উঠলেন, না না, আমি মিথ্যে বলিনি। আমি 2300 বছরের পরের মানুষ। আপনার সময় আমার কোনো অস্তিত্বই ছিল না। সময় যাত্রা করে অতীতে এসেছি। আমিও আপনার মতোই একজন বিজ্ঞানী। আমি কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে আসিনি। আমি এসেছি আপনার মহান আবিষ্কার, এই আলো থেকে বিদ্যুৎ তৈরির যন্ত্রের বিষয়ে জানতে। আমি এমন একটা যন্ত্র আবিষ্কার করেছি যেটার মাধ্যমে ইচ্ছে মতন প্রাচীন বা ভবিষ্যতের যে কোনো স্থানে যাওয়া যাবে। কিছুক্ষণের নীরবতা। কিছু ভাবলেন মানুষটি, তারপর প্রফেসর মুখার্জিকে বললেন, আপনি উঠে চেয়ারে বসুন। প্রস্তর মানব, তুমি নিজের কাজে যাও। সেই প্রস্তর মানবটি ধীরে ধীরে চলে গেল। কয়েক টনের পাথরের রোবট চলে গেল, অথচ কোনো শব্দ হলো না। বেশ আশ্চর্য লাগলো প্রফেসর মুখার্জির। প্রফেসর মুখার্জি বললেন, আপনি তাহলে ব্রহ্মসেন? হ্যাঁ, কিন্তু কিন্তু আপনি কিভাবে জানলেন? প্রফেসর মুখার্জি পাথরের চেয়ারটায় বসে নিজের মধ্যের বিচলিত ভাবটা কাটালেন। একটা দীর্ঘশ্বাস ফেলে শান্ত মনে ধীরে সুস্থে প্রফেসর চৌধুরীর বিহারের খনন কার্য, তাদের এই মায়াকুঞ্জে আসা
এবং গবেষণাগার ধ্বংস হয়ে যাওয়ার সবটাই সবিস্তারে বললেন দীর্ঘ সময় ধরে। ব্রহ্মসেন সবটা নীরবে শুনলেন, অত্যন্ত ধৈর্য সহকারে। তারপর বললেন, আমি তো আশ্চর্য হয়ে যাচ্ছি এটা জেনে যে আপনি 2300 বছর পরের একজন মানুষ। পৃথিবীর এত উন্নতি হয়েছে। যাই বলুন, আপনাদের সময় বিজ্ঞান চর্চা কিন্তু অনেকটাই সহজ হয়ে গেছে। ব্রহ্মসেন মহাশয়, আমি তো আরও আশ্চর্য হয়ে যাচ্ছি এটা ভেবে যে এই মশাল জ্বালানোর যুগে আপনি এমন আলো থেকে বিদ্যুৎ তৈরির কথা ভাবলেন কিভাবে? লৌহ যুগে কপারের ব্যবহার না হয় জানা আছে, কিন্তু শঙ্কর ধাতুর ব্যবহার, তাও আবার আশ্চর্য রকম শঙ্কর ধাতু, যা কিনা আলোকে তাপ বা তড়িতের মতো পরিবহন করছে। এসব আপনি আবিষ্কার করলেন কিভাবে? আর এই এত গোপনীয়তাই বা কেন? আমার তো সন্দেহ হচ্ছে মশাই, আপনিও আমার মতো বর্তমান পৃথিবীর মানুষ নন তো? মহাশয়, ব্যাপারটা বড়ই গোপনীয়। তবু আপনাকে বলি, যেহেতু আপনি ভবিষ্যতের মানুষ, এই যে যন্ত্রসজ্জা, ধাতুর ব্যবহার, এই পুরো পরিকল্পনাই পৃথিবীর কোনো মানুষের নয়। কি বলছেন বিজ্ঞানী? আপনি পৃথিবীর বাসিন্দাই না? আরে না না না, ব্যাপারটা ঠিক তা নয়। আমি তো অবশ্যই পৃথিবীর মানুষ, কিন্তু এই রোহিণীর আলো থেকে বিদ্যুৎ তৈরির পরিকল্পনাটা কিন্তু পৃথিবীর কোনো মানুষের নয়। আশ্চর্য! তাহলে এই পরিকল্পনা কাদের? ওই যে দেখছেন নীলগিরির চূড়ার ওপর জ্বলজ্বল করছে রোহিণী নক্ষত্র, ওই নক্ষত্রেরই চারিদিকে ঘোরে পুণ্ডকেশ নামে এক গ্রহ। সেখানে বাস করে নীল চামড়ার দীর্ঘকায় মানুষরা। তারা বিজ্ঞান চর্চায় খুবই উন্নত, অন্তত পৃথিবীর মানুষদের থেকে তো বহুগুণ উন্নত। তারাই এই ধাতু, দরকারি উপকরণ, ফর্মুলা সরবরাহ করেছেন, যন্ত্র তৈরিতেও সাহায্য করেছেন। আমি তো শুধু তাদের নির্দেশ মতো কাজ করেছি। কি বলছেন? তারা এখানে এসেছিলেন? এসেছিলেন কি বলছেন? তারা তো নিয়মিত আসেন। তবে আমি প্রথম তাদের সঙ্গে যোগাযোগ স্থাপন করেছিলাম। সেটা আমার পাটলিপুত্রের গবেষণাগার থেকেই, ওই যে যেখান থেকে আপনারা আমার লেখা পুঁথি খুঁজে পেয়েছেন, সেইখানেই। সেই পুঁথি রচনা আমার সম্পূর্ণ এবং এখন ওখানেই আছে। তা সে যাই হোক, এখন আমাদের ও তাদের মধ্যে যৌথ গবেষণা ও তথ্য আদান প্রদানের কাজ চলে। পৃথিবীর মানুষের সব ব্যাপারে হইচই করার বদভ্যাস তাদের একদম পছন্দ না। তাছাড়াও আমাদের সাম্রাজ্য দখল করে নেবার জন্য গ্রিক বাহিনী অনবরত চেষ্টা করে চলেছে। এই যন্ত্র তাদের নজরে পড়লে বিজ্ঞানের অপব্যবহার নিশ্চিত। তাই গোপনীয়তা বজায় রাখতে রাজানুগ্রহে এই গোপন গবেষণাগার স্থাপন করা। ওই যে দরজায় যে নারী মূর্তি, যেটা সাজিয়ে আপনারা দরজা খুলতে পেরেছিলেন, ওটা তাদের যন্ত্রের দেবী উন্মেনিশা। এই ধরনের গবেষণাগার তাদের গ্রহে অনেক আছে। সেই পরিকল্পনা দিয়েই এই গবেষণাগার তৈরি। আমরা যখন এসেছিলাম একটা মন্ত্রের ক্রমাগত উচ্চারণ শুনেছিলাম। কই এখন শুনতে পাচ্ছি না তো? হ্যাঁ, ওটা ওই একটা নির্দিষ্ট কম্পাঙ্ক তৈরির জন্য, যা রোহিণীর নীল আলোকে বিদ্যুতে রূপান্তরিত করার জন্য অবশ্যই প্রয়োজনীয়। এখন হচ্ছে, তবে শব্দ বাইরে না বেরিয়ে আসে তার ব্যবস্থা করা আছে। আপনারা যখন এসেছিলেন হয়তো তা আংশিক নষ্ট হয়ে গিয়েছিল, তাই শব্দ তৈরির যন্ত্রাংশ সচল থাকলেও বাইরে থেকে শোনা যাচ্ছিল। প্রফেসর মুখার্জি কিছু একটা বলতে যাচ্ছিলেন, হঠাৎ পুরো গবেষণাগার গম গম করে উঠল দেওয়ালে লাগানো ছোট ছোট পাথরের স্পিকারগুলো থেকে। পাথরের যন্ত্রমানব বিপদের আশঙ্কা করে দ্রুত পায়ে এসে নীরবে দাঁড়িয়ে রইল নির্দেশের অপেক্ষায়। ব্রহ্মসেন দ্রুত আরেকটি ছোট যন্ত্র মূল যন্ত্রের সাথে সংযুক্ত করতে করতে বললেন, নিশ্চয়ই শত্রুর সেনারা এদিকে এগিয়ে আসছে। ওরা অনেক দিন থেকেই আমায় বন্দি করতে চায়, সে করুক, আপত্তি নেই। কিন্তু এই গবেষণাগারের হদিশ, আমার আবিষ্কারের হদিশ, বিদ্যুৎ তৈরির যন্ত্রের হদিশ ওদের দেওয়া যাবে না। তাহলে নিশ্চিত সমগ্র বিশ্বের সর্বনাশ হয়ে যাবে। কিভাবে আটকাবেন? ওরা তো নিশ্চয়ই সশস্ত্র। ব্রহ্মসেন সংযুক্ত যন্ত্রটি চালু করে দিলেন পাথরের সুইচ টিপে। বললেন, ওই যে রোহিণীর আলো, ওই আমাদের বাঁচাবে। চলুন দেখবেন। ব্রহ্মসেন দ্রুত পায়ে যন্ত্রের ঘর থেকে বেরিয়ে এলেন অপর একটি ঘরে। পিছনে প্রফেসর মুখার্জি।
সেখানে দেওয়াল জুড়ে একটি কাঁচের মতো স্বচ্ছ অথচ তরলের মতো কম্পমান কোনো একটি বিশেষ পদার্থ দ্বারা তৈরি একটি বড় পর্দা। একটি পাথরের রিমোটের মতো জিনিস টিপে চালু করতেই সেই পর্দায় ফুটে উঠল বাইরে জঙ্গলের ভিতরে তীব্র এক নাগাড়ে বজ্রপাতের ছবি। ব্রহ্মসেন বললেন, এই গবেষণাগারের চারপাশে 100 গজের মধ্যে এখন রোহিণী নক্ষত্রের আলোর সাহায্যে ক্রমাগত বজ্রপাত চলছে। হ্যাঁ, বন্য জীবজন্তু যা এই এলাকার মধ্যে আছে তারা সবাই মারা পড়বে, তবে ওই শত্রুপক্ষের একজনকেও জীবিত ছাড়া যাবে না। ওরা যদি একবার এই গবেষণাগারের সংবাদ পায় তবে খুবই সর্বনাশ হবে। ধ্বংসের কাজে এই বিদ্যুৎ ব্যবহার করলে শুধু আমাদের সাম্রাজ্যের না, সমগ্র পৃথিবীর ক্ষতি। প্রফেসর মুখার্জি কিছু বলতে যাচ্ছিলেন, হঠাৎ দেখলেন ব্রহ্মসেনের মুখে এক অদ্ভুত হাসি। বললেন, আচ্ছা মহাশয়, একটা ভাবনা এই প্রসঙ্গে আমার মাথায় এলো, ব্যাপারটা নিয়ে আগে ভাবিনি। আচ্ছা, আপনিও তো আমার এই গবেষণা সম্পর্কে জেনে ফেললেন, আপনিও তো ধ্বংসের কাজে এই গবেষণা ব্যবহার করতে পারেন, তাই একই নিয়মে আপনাকেও যে বন্দী হতে হবে, তাই না? বলতে বলতেই হাতের রিমোটের একটা বোতামে চাপ দিতেই প্রফেসর মুখার্জিকে ঘিরে আবর্তিত হতে লাগলো বিভিন্ন রঙের আলোর 10টি চক্র। প্রফেসর মুখার্জি ছটফট করে মুক্ত হতে চাইলেন, কিন্তু সেই চক্রগুলিতে শরীর স্পর্শ করলেই অনুভব করলেন তীব্র শীতলতা, অসহ্য শীতল সেই স্পর্শ। যে যে স্থান সেই স্পর্শ পেয়েছে সেই স্থান যেন অবশ হয়ে যাচ্ছে। প্রফেসর মুখার্জি বিকৃত মুখে বললেন, এ কি করছেন ব্রহ্মসেন মহাশয়? আমি তো আপনার কোনো ক্ষতি করিনি। তাছাড়া আমি 2300 বছর পরের মানুষ। আমি এই গোপনীয়তা জানলেও আপনার বা আপনাদের সাম্রাজ্যের কোনো ক্ষতি নেই। আর এই যে রোহিণী নক্ষত্র, তা আমাদের বর্তমান বিজ্ঞানে অস্তিত্বহীন। আমি এই নক্ষত্রের অস্তিত্ব আপনার লেখা পুঁথি ছাড়া কোথাও খুঁজে পাইনি। কিন্তু আমি তো এত গোপন তথ্য নিয়ে আপনাকে ফিরতে দেব না। বিজ্ঞানী, আপনি একটু বেশি জেনে ফেলেছেন রোহিণীর নীল আলোর ক্ষমতা, জেনে ফেলেছেন পুণ্ডকেশ গ্রহের কথা। এখন কিভাবে আমি আপনাকে যেতে দেব? যেতে দিলে যে আমার অনেক ক্ষতির সম্ভাবনা। আর কিভাবেই বা নিশ্চিত হব যে আপনি সত্যি 2300 বছরের পরেরই মানুষ? প্রফেসর মুখার্জি আন্দাজ করলেন তার ফেরার সময় আসন্ন, খুব বেশি হলে কয়েক মিনিট মাত্র। প্রফেসর মুখার্জি দেখলেন পর্দায় দেখা যাচ্ছে কয়েকজন অশ্বারোহী বিদ্যুৎপৃষ্ট হয়ে ছটফট করছে, আর তা দেখে ব্রহ্মসেন অট্টহাসি হাসছেন, যেন তার ভিতরের হিংস্র পশুটা জাগ্রত হচ্ছে বলে মনে হচ্ছে। তিনি বললেন, দেখুন বিজ্ঞানী, রোহিণীর আলো কত শক্তিশালী। আরে ব্রহ্মসেনের গবেষণাগারে প্রবেশ করা যত সহজ না, আর একবার প্রবেশ করলে বেরোনোর পথটাও যে আমার ইচ্ছেতে খোলে। প্রফেসর মুখার্জি আলোক চক্রের মধ্যে জড়সড় হয়ে দাঁড়িয়ে। তার খুব ভালোভাবেই জানা আছে তার প্রোগ্রামিং যদি ঠিকঠাক রান করে তবে এই ব্রহ্মসেনের ক্ষমতা নেই তাকে আটকে রাখে। কিন্তু যদি কোনো সমস্যা হয়, তবুও প্রফেসর মুখার্জির নিজের ওপর ভরসা আছে তার 2 সহকারীর ওপর। তিনি বললেন, সে তো দেখছি ব্রহ্মসেন মহাশয়, আপনার গবেষণা, আপনার জ্ঞান, আপনার ক্ষমতা সম্পর্কে আমার বিন্দু মাত্র সন্দেহ নেই। কিন্তু আপনি আমাকে আটকে অন্যায় করছেন। আমার কোনো ভূমিকাই অতীতে থাকার কথা নয়, কারণ তখন আমার কোনো অস্তিত্বই ছিল না। আপনি জগতের নিয়ম ভাঙতে পারেন না, আপনি প্রকৃতির নিয়ম ভাঙতে পারেন না। না, আমি পারি না, কিন্তু আপনি পারেন। 2300 বছর পেছনে এসে তথ্য সংগ্রহ করতে পারেন, তা নিয়ে গবেষণা করে বিখ্যাত হতে পারেন, অন্যের গবেষণা কাজে লাগিয়ে উন্নত যন্ত্র তৈরি করতে পারেন। তাতে জগতের নিয়ম, প্রকৃতির নিয়ম কিছুই ভাঙা হয় না, তাই না? কথাগুলো প্রফেসর মুখার্জিকে সত্যিই ভাবিয়ে তুলল। ওই অসহায় অবস্থার মধ্যে দাঁড়িয়ে থেকেও প্রখ্যাত পদার্থবিজ্ঞানী অনুভব করলেন, সত্যিই তো তিনিও তো প্রকৃতির নিয়ম ভেঙেই 2300 বছর পেছনে এসেছেন। ঠিক এমন সময় ব্রহ্মসেন কিছু একটা বলছিলেন, তার শোনা হলো না প্রফেসর মুখার্জি। একটা তীব্র আকর্ষণ বল যেন তার শরীরটাকে দুমড়ে মুচড়ে দিচ্ছে। কি ভীষণ যন্ত্রণা ছাড়া শরীর জুড়ে। চোখ বন্ধ হয়ে এলো তার, চারিদিক তীব্র অন্ধকার।
যখন চোখ খুললেন তখন দেখলেন তিনি তার ঘরে শুয়ে আছেন। পাশে উদ্গ্রীবভাবে দাঁড়িয়ে রয়েছেন প্রফেসর চৌধুরী ও প্রফেসর বাগচি। সকালের তাজা রোদ্দুর ঘরের জানলা দিয়ে প্রবেশ করেছে। বাইরে পাখির ডাক। আজ প্রকৃতিটাকে বড্ড বেশি আপন বলে মনে হচ্ছে প্রফেসর মুখার্জি। হয়তো প্রকৃতিকে, তার নিয়মকে বুঝতে পারলে, তাকে ভালোবাসতে পারলে প্রকৃতিও ধরা দেয় অন্য রূপে। প্রফেসর চৌধুরীর কথায় ভাবনার জাল ছিঁড়ে বেরিয়ে এলেন তিনি। প্রফেসর মুখার্জি, আপনি ঠিক আছেন? আপনি প্রায় 10 ঘন্টা সেন্সলেস ছিলেন। আমরা তো আপনাকে টেলিপোর্টেশন যন্ত্রের মধ্যে ওভাবে পড়ে থাকতে দেখে খুব ভয় পেয়ে গিয়েছিলাম। হ্যাঁ, ঠিক আছি, কিন্তু শরীরে খুব ব্যথা। তাহলে মিস্টার মুখার্জি, টাইম ট্রাভেল সফল। নিশ্চিত অনেক তথ্য নিয়েই ফিরেছেন। হ্যাঁ, অনেক তথ্য এনেছি, আপনাদের নিশ্চয়ই সব জানাবো, কিন্তু তার সাথে একটা বড় শিক্ষাও নিয়ে ফিরেছি। কি শিক্ষা মিস্টার মুখার্জি? প্রকৃতির নিয়ম উল্লঙ্ঘন করে বিজ্ঞান নয়, প্রকৃতি ও বিজ্ঞানের সমাপতন হওয়া দরকার, নাহলে সবই একদিন ধ্বংস হয়ে যাবে। কি ঘটেছে আমি জানি না প্রফেসর মুখার্জি, তবে আমিও এটা অনুভব করি প্রকৃতির নিয়ম ভেঙে আমাদের বৈজ্ঞানিক আবিষ্কারগুলো মানব সভ্যতার উপকারের থেকে অপকার বেশি করে। আপনি সুস্থ হয়ে গেলে শুনবো আপনার অভিজ্ঞতা, পৃথিবীর মাটির প্রথম সময় যাত্রার অভিজ্ঞতা। আপনার ক্যামেরাটা, ওটায় তো অনেক কিছু রেকর্ডিং হয়ে আছে নিশ্চয়ই, সেটা কোথায়? ক্যামেরা সমেত পাগড়িটা ইতিহাসের ধুলোচাপা ফাটলে আটকে 2300 বছর আগেই রয়ে গেছে মিস্টার বাগচি। ঘরে তখন আবেগী ভাবনার নীরবতা। বাইরের ঝলমলে রোদ্দুরে স্নান করছে প্রকৃতি। উদাস হয়ে মিস্টার মুখার্জি জানালা দিয়ে তাকিয়ে আছেন পাশে তারই হাতে তৈরি সুন্দর বাগানটার দিকে। মিষ্টি সুরে একটি কোকিল ডেকে উঠল। আপনারা শুনলেন নীল রোহিণীর আলো গল্পের দ্বিতীয় ও শেষ পর্ব। আবার খুব তাড়াতাড়ি আমরা ফিরে আসব নতুন কোনো রোমাঞ্চকর গল্প নিয়ে। সঙ্গে থাকুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটিতে প্রেস করে দিন নতুন গল্পের নোটিফিকেশন পেতে। আজ এই পর্যন্তই, নমস্কার।